নমস্কার, টি উইথ মিলি আমার এই চ্যানেলে আমার এই সন্ধ্যা এখনো হয়নি, বিকেলবেলার চায়ের আড্ডাতে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। সকলে মিলে আমরা একটা কোনো না কোনো বিষয়, আসলে যে কোনো বিষয়ের উপরেই তো আড্ডা মারা যায়। তো আজকের বিষয়টা আমি আমার আগের দিনের ব্লগে নেগেটিভ ব্যক্তিদের, অর্থাৎ যাদের লো এনার্জি, নেগেটিভ এনার্জি, তাদের কাছ থেকে আমরা কিভাবে দূরে সরে থাকবো সেই সম্বন্ধে কয়েকটা উপায় আমি বলেছিলাম। আজকে অনেকে আমাকে কমেন্ট করে জানাওনি, কেন আমার তো ছোট চ্যানেল, এখনও সেভাবে সবাই কমেন্ট করেনি, কিন্তু যারা আমার চেনা পরিচিত জন তারা ফোনে যে কথাগুলো বলেছ, অর্থাৎ প্রত্যেকের পরিবারেই একজন করে এরকম ধরনের নেগেটিভ এনার্জি বা লো এনার্জির ব্যক্তি থাকে। প্রত্যেকের পরিবারেই কিছু না কিছু এরকম ব্যক্তি থাকে, অনেকেই জানিয়েছে সেটা। তো তাদেরকে কিভাবে আমরা অ্যাভয়েড করে চলবো? তাদেরকে ছেড়ে তো আর পালিয়ে যাওয়া যাবে না, নিজের পরিবার ছেড়ে, সংসার ছেড়ে। সেই সম্বন্ধেই আমরা একটু আলোচনা করব। সবাই এসো টি উইথ মিলি আমার এই চ্যানেলে, সবাইকে সাদর আমন্ত্রণ। ভালো লাগলে একটা লাইক দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করতে পারলে না, তাহলে লাইভে আসতে পারবো, মুখোমুখি বসে আড্ডাটাকে একটু জমিয়ে নেওয়া যেতে পারবে। তাই প্রত্যেককে অনুরোধ করি, সাবস্ক্রাইব করো, লাইক করো, আর নোটিফিকেশান যদি পাওয়ার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই পাশে যে বেল আইকনটা থাকে ওটাকে একটু টাচ করে দিতে হবে, দিলেই নোটিফিকেশান চলে যাবে। যদি মনে হয় তাহলে অবশ্যই টাচ করে দিও। আসলে আমাদের নিজেদের খুব কাছের মানুষের মধ্যে যখন আমরা এই ধরনের এই খুঁতখুঁতে স্বভাব, অর্থাৎ প্রত্যেকটা জিনিসের মধ্যে খুঁত ধরা চাই, প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা অসন্তুষ্টি প্রকাশ করা যায়, কোনো কিছু তো আমার স্যাটিসফ্যাকশন নেই, এইরকম ব্যক্তি তো আমাদের স্বামী হতে পারেন, আমাদের দাদা হতে পারেন, ভাই হতে পারেন। সচরাচর আমরা এতে পুরুষ মানুষদের মধ্যে এই ত্রুটি ধরার প্রবণতাটা একটু বেশি দেখতে পাই। না, পুরুষ মানুষদের দোষ দেওয়ার জন্য বলছি না, মানে আমাদের এরকম দেখা যায় সচরাচর আর কি, যে তাদের ভেতরে আসলে এই যে খুঁতখুঁতে মানে এই ত্রুটি ধরার যে অভ্যাসটা বা স্বভাবটা, এটা কিন্তু আসে এর ভেতরে একটা ইগোইস্টিক চিন্তা ভাবনা যাদের বেশি থাকবে, বা অন্যকে কন্ট্রোলে রাখার, অর্থাৎ অন্যকে আমার আন্ডারে আছে, সে মানে সে আমার থেকে দুর্বল, সে আমার থেকে নিচে থাকার যোগ্য, তাকে আমি বলতেই পারি, তাকে সবসময় একটা কিছু আমাকে বলতে হবে যে তোমার এটা ভালো না, তোমার এটা ঠিক হয়নি, কি যে চা বানিয়েছো না সত্যি, আরে বাবা তুমি নিজে একদিন এক কাপ চা বানিয়ে দেখাও না, কত সুন্দর টেস্টি তুমি বানাতে পারো। সেখানে আমি যাব না, না আমি অফিস থেকে এসেছি, হাত মুখ ধুয়েছি, পেপার বা টিভি খুলে বসে গেছি, চা দেওয়ার ডিউটি তোমার। তুমিও যে বাস জার্নি করে, তুমিও যে সারাদিনে 5 থেকে 6খানা পিরিয়ড নিয়েছো, ক্লাস নিয়েছো, বা তুমি তোমার অফিসে কত রকমের জরুরি সমস্যার ফেস করে এসছো, কোনো মতে ফিরে এসে জামা কাপড় চেঞ্জ করে দৌড়ে গেছো হাজব্যান্ডকে চা বা খাবার করে দিতে, এবং বাচ্চা, তার সঙ্গে বাচ্চা আছে, ঘরে শাশুড়ি আছেন বা শ্বশুর আছে, মানে মহিলার কথা বলছি, যে মহিলাদের যে সমস্যাটা এসে যায়। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে এই ধরনের বিহেভিয়ার, বিশেষ করে এই আজ থেকে যদি 7, 8 বা 10 বছর পিছিয়ে যাই, তাহলে প্রায় ঘরে ঘরে এই সমস্যাগুলো কিন্তু ছিল। এখন কিন্তু একটা খুব আনন্দের ব্যাপার যে এখনকার যে কাপলরা, অর্থাৎ স্বামী স্ত্রীরা যারা নতুন সংসার জীবন শুরু করেছেন 5-7 বছরের মধ্যে, যাদের দেখতে পাচ্ছি তাদের ভেতরে হাজব্যান্ডরা কিন্তু অনেক বেশি লয়াল, মানে অনেক বেশি অ্যাডজাস্টেবল, এবং তারা প্রচণ্ড কোঅপারেট করে, সব কিছুতেই একটা কোঅপারেটিং টেন্ডেন্সি তাদের মধ্যে। আসলে যখন আমরা দেখব কারোর ভেতরে এই কাউকে কোনো কিছু কথা, হয়তো আমিও সেই বিষয়টাতে জানি, আমিও কিছু বলতে পারি বা আমারও কিছু বক্তব্য আছে, তো দেখা গেল যে বন্ধু বান্ধবদের মধ্যে বা পরিবারের মধ্যেই, আমি বিশেষত পরিবার বা আত্মীয় স্বজনের কথাই বলছি, যে তাদের মধ্যে আমরা দেখতে পাই যে তারা তারাই বক্তা, এবং তারাই এস্টাবলিশ করবে, তারা যেটা বুঝেছে সেটাই সঠিক,
এস্টাবলিশড করার জন্য মানে তোমাকে খালি শ্রোতা হয়ে থাকতে হবে, তুমি কিছু বলারই সুযোগ পাবে না, সেই অনর্গল বলে যাবে। এই যে টেন্ডেন্সিটা আমাদেরকে বুঝে নিতে হবে যে সেই ব্যক্তির ভেতরে একটা অসম্ভব ধরনের কি বলবো, তারা হয়তো মনে করছে তার ভেতরে ভীষণ আত্মপ্রত্যয় আছে, অর্থাৎ তার খুব সেলফ কনফিডেন্স আছে, না, সেটা কিন্তু এক ধরনের অ্যারোগেন্সি। এই অ্যারোগেন্ট চিন্তা ভাবনাটা, অ্যারোগেন্ট স্বভাবটা যার ভেতরে থাকবে, সে সবসময় চাইবে যে আমি যা বলার বলবো, অন্যদের আবার বলার কি আছে, তারা কি বোঝে, হ্যাঁ ও কি বোঝে। তো এই ধরনের ব্যক্তিদেরকে আমরা কিভাবে হ্যান্ডলিং করব, এবং তারা যদি আমাদের একদমই কাছের মানুষ হয় তাহলে তো সমস্যা আরো ভীষণ জটিল হয়ে যায়, সত্যি কথাই। এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, প্রথমত আমি যদি চাইছি, অর্থাৎ যে চাইছে তাকে প্রথমত কয়েকটি ছোট ছোট অভ্যাস নিজের জীবনে আগে প্র্যাকটিস করা শুরু করতে হবে বা করতে হবে, অর্জন করতে হবে। সেটা হচ্ছে প্রথমেই যেটাকে আমরা বলি পেশেন্স, মানে ধৈর্য। আর ধৈর্য আমরা কিভাবে অর্জন করতে পারবো? ভোরবেলা উঠে প্রথমেই সূর্য প্রণাম করে নিয়ে আমরা একটুখানি মেডিটেশন করে নেব, অথবা রাত্রে শোয়ার আগে অবশ্যই মেডিটেশন করব। মেডিটেশনের মাধ্যমে আর যাই হোক নিজের ভেতরের যে ক্ষিপ্ততা, যে খিটখিটে ভাব যেটা হবে বা অন্যকে সহ্য করার ক্ষমতাটা আমাদের যে চলে যায়, সেটা কিন্তু আমরা স্টোর করতে পারি। তো সেই জন্য আমাদের ভেতরে যত বেশি আমরা নিজেদেরকে ইমপ্রুভ করব, অর্থাৎ নিজেদেরকে যতটা বেশি স্ট্রং বানাবো, প্রথম হচ্ছে আমাদেরকে ধৈর্য বাড়াতে হবে, এবং দ্বিতীয় নম্বরে যেটা আমাদের মনে রাখতে হবে, এই সব ব্যক্তিদের বক্তব্য বা এদের কাছাকাছি যখন আমরা থাকব, তখন সবসময় নিজেদের ভেতরে একটা মিষ্টি নম্রতা রাখতে হবে, কিন্তু তার ভিতরে থাকবে ঠান্ডা ইগনোরেন্স। হ্যাঁ, একটা ঠান্ডা ইগনোর করার টেন্ডেন্সি, যার দ্বারা সে অপমানিত হবে না, তার যেন কখনো মনে না হয় যে কি আমাকে পাত্তাই দিচ্ছে না, না, ওটাতে কি হবে, তর্ক বিতর্ক, মানে ওটাতে আরো বেশি একটা গন্ডগোল বা অশান্তির সৃষ্টি হতে পারে। আর সব থেকে যেটা আমাদের করতে হবে, মানে যদি আমরা নাম্বার অনুযায়ী দেখি, যে 3 নম্বরে যেটা আমাদের সবসময় মনে রাখতে হবে, এই ধরনের ব্যক্তিদের সাথে কখনোই চেষ্টা করব না যে তার মনোভাবটাকে আমি পাল্টে ফেলবো। সে ভুল বলছে, তাকে আমি সঠিক কথাটা বারবার বলার চেষ্টা করব, বা তাকে বোঝানোর চেষ্টা করব যে না না তুই ঠিক বলছিস না, আরে এটা, আরে শোন না। ওই পথে হাঁটতে গেলেই তার সঙ্গে ভয়ঙ্কর একটা ক্ল্যাশিং আসবে, সে কিছুতেই মানবে না, এবং আমরাও তাকে মানাতে পারবো না, মানে সে কখনোই নিজে হার স্বীকার করবে না। ফলে এই হার জিতের এই যে লড়াইটা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে, এটা না করে আমাদেরকে করতে হবে কি না, তাকে একেবারে পুরোপুরি প্রচণ্ড ভ্যালু দেওয়া, যে হ্যাঁ তুমি ঠিক বলছো, সে মন প্রাণ দিয়ে আহা আহা করে শুনছি, এরকমও ব্যাপারটা করা হবে না। একেবারে সে একেবারে বেপাত্তা করে দিচ্ছি তাও না, তাকে এমনভাবে বোঝাতে হবে যে ঠিক আছে বলছো শুনছি, মানে তার ভেতরে যদি এতটুকু সেন্স হয়, সে জ্বালা জ্বালা ভাবের মধ্যে থাকবে কিন্তু একেবারে বাস্ট করতে পারবে না। এরকম ভাবে এদেরকে আমরা ইগনোর করার চেষ্টা করতে হবে। এইভাবেই ধীরে ধীরে যদি তার ভিতরে চেঞ্জ আসে, সেটার জন্য আমাদের চেষ্টা করতে। আসলে নেগেটিভ এনার্জির মানুষদের অ্যাভয়েড করতে করতে বা ইগনোর করতে করতে যে টেকনিকগুলো আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে, সেটা হলো নিজেকে সবসময় গার্ডের মধ্যে রাখা, অর্থাৎ নিজের যে ট্যালেন্টগুলো আছে, নিজের যে প্রতিভাগুলো আছে, আমাদের প্রত্যেক মানুষের ভিতরেই একটা আলাদা আলাদা প্রতিভা আছে, শক্তি আছে, সেগুলোকে রক্ষা করার ব্যাপারে কিন্তু অনেক বেশি আমাদেরকে সতর্ক হয়ে উঠতে হবে, সচেতন হতে হবে। আমার মধ্যে যে গুণগুলো আছে সেটাকে যখনই আমি প্রকাশ করতে চাইবো, বা অনেকটাই প্রকাশিত হয়ে যাবে, বা লোকের কাছে অ্যাপ্রিসিয়েবল হয়ে উঠলো দেখা যাচ্ছে, তখনই কিন্তু এই ধরনের যে মানসিকতার মানুষ যারা থাকবেন, সে আত্মীয় পরিজন হোক, বন্ধুবান্ধব হোক, পরিচিতজন হোক, যেই হোক না কেন, তিনি কিন্তু বারবার আমাদেরকে দমন করার,
অর্থাৎ তারা কিন্তু বারবার আমাদের এই খুঁত ধরার চেষ্টা করবে, অদ্ভুত ধরনের তাচ্ছিল্য করে কথা বলার চেষ্টা করবেন। তাদের ব্যবহারের মধ্যে আমরা খুব আঘাত পাওয়ার সম্ভাবনা প্রতি পদে পদে থাকবে। আর নিকটজন, একদম একান্ত নিকটজনের কাছ থেকে যদি আমরা এই ধরনের কথাবার্তা শুনি, তাহলে আমাদের সেলফ এস্টিম যেটা, অর্থাৎ আমাদের যে ভেতরকার যে একটা খুশি হয়ে কিছু করার যে চেষ্টা শক্তিটা, সেটা কিন্তু খুব দমে যায়। এইখানেই কিন্তু হার মানলে হবে না। অর্থাৎ এই ধরনের মানুষদেরকে সঙ্গে নিয়েই তো নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। সবাইকে ছেড়ে ছেড়ে তো আর পালিয়ে গিয়ে জঙ্গলে গিয়ে বাস করা যাবে না। তাই নিজেকে সবসময় শক্ত হয়ে নিজেকে সুন্দর করে সুরক্ষিত রাখার প্রচেষ্টাগুলোকে আমাদের সবসময় কেয়ারফুললি মেনটেন করতে হবে। আর সব থেকে বড় কথা, কিছুটা সময় পর্যন্ত তাদেরকে কিছুটা শুধরে নেবার জন্য আলোচনার মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে, ভালো ভালো আচরণের মধ্য দিয়ে, এবং তাকে বারবার প্রশংসা করে, বারবার তারও যে বিভিন্ন গুণগুলো আছে সেগুলোকে বারবার বাইরে টেনে এনে প্রকাশিত করার জন্য এনকারেজ করা, ইত্যাদি ইত্যাদি সব রকম চেষ্টা করার পরেও এরা দেখা যাবে যে ঠিক সেই একই পয়েন্টে তারা দাঁড়িয়ে আছে, সেই বিন্দু থেকে তারা সরছে না। সেক্ষেত্রে খুব সাবধান, তখন নিজে থেকে বলতে হবে, হে ভার মেজা, শুনতে খুব খারাপ লাগলো, চোর দইয়া ভার মেজা, অথবা যেটা আমরা বলি নিজেদের থেকেই বলতে হবে যে ঠিক আছে, লেটস গো। অর্থাৎ লেট গো করার যে শক্তিটা, সেটাও কিন্তু একটা মারাত্মক পাওয়ারফুল শক্তি। সেটাও সহজে ওই বললাম আর পেয়ে গেলাম তা কিন্তু হয় না। সেটা অর্জন করার জন্যও কিন্তু আমাদেরকে ভেতরে অনেক দিন ধরে তার একটা প্র্যাকটিসের ব্যাপার থাকে। কারণ গিভ আপ করা আর লেট গোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য। ব্যাপারটা কিন্তু, কাজটা কিন্তু প্রায় দেখতে বাহ্যত মানে বাইরের দিক থেকে একই রকম। অর্থাৎ গিভ আপ মানে ছেড়ে দিলাম, সে কাজটা আমি হার মেনে ছেড়ে দিলাম। আর লেট গো কিন্তু হার মেনে ছেড়ে দেওয়া নয়। লেট গো মানে হচ্ছে তাকে তার পরিস্থিতির উপরেই ছেড়ে দাও। আমি আমার সবটুকু চেষ্টা করলাম, আমি আমার দিক থেকে আমার নিজের অন্তরের কাছে, ওপরওয়ালার কাছে, বা আরও আত্মীয় পরিজনের কাছে, সকলের কাছে কিন্তু আমি আমার জায়গায় সঠিক থাকলাম। আমার চেষ্টা, আমার সহযোগিতা, আমার সহমর্মিতা সব কিছু আমার থাকলো। তারপরেও যখন সেটা আমার দ্বারা সেই চেঞ্জিংয়ের পয়েন্টে পৌঁছানো গেল না, তখন আর সেটার পিছনে কিন্তু কখনোই আমার নিজের পজিটিভ এনার্জিগুলোকে আর কখনোই খরচা মানে বিনা কারণে নষ্ট করে ফেলতে দেওয়া যাবে না। কারণ পজিটিভ এনার্জি নিজের মধ্যে অর্জন করতে যে ভয়ঙ্কর রকমের প্রচেষ্টা এবং মেন্টাল পজিশনকে মেন্টাল থিঙ্কিংয়ের, পজিটিভ থিঙ্কিংয়ের মধ্যে গিয়ে গিয়ে যে আমার নিজের চারপাশে যে একটা স্ট্রং পজিটিভ ঊর্জা আমি তৈরি করেছি, সেটা নষ্ট হয়ে যাওয়া মানে নিজের পক্ষে, নিজেকেও তো টিকে থাকতে হবে, সেই জায়গার পক্ষে কিন্তু ভীষণ ভীষণ ক্ষতিকর। আমি চূড়ান্ত লুজার হয়ে যাব। তো সেই জায়গাতে মনে করে একটা সময়ে গিয়ে তাদেরকে সেই অস্তিত্বগুলোকে লেট গো করতে হবে। সেই লেট গো করাটাও কিন্তু একটা শেখার প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদেরকে শিখতে হবে। ওই সাবজেক্টের উপরেও আরেকদিন জমিয়ে আড্ডা দেওয়া যাবে। যাই হোক, তো এখানে আমরা আজকে যেটুকুই বলবো যে বিশেষ করে যে সমস্যাটা আসবে, সত্যি সত্যি যে নেগেটিভ এনার্জি যাদের মধ্যে আছে, তারা যদি আমার পরিবারের মধ্যেই খুব নিকটজন হন বা খুব পরিচিত জনদের মধ্যে নিকটজন হন, যাদের সাথে আমাদের খুব ঘনিষ্ঠভাবে বিভিন্ন খুব ঘন ঘন আমরা কাছাকাছি হই, তো তাদেরকে আমরা কিভাবে হ্যান্ডলিং করব, কিভাবে তাদের কাছ থেকে আমাদের পজিটিভ এনার্জিগুলোকে সুরক্ষিত রাখব, আমরা কিভাবে মানসিকভাবে নিজেদেরকে স্বচ্ছ সুন্দর রাখতে পারবো। কারণ মানসিক অবস্থা যত আমি সুস্থ রাখতে পারবো, তবেই আমার শারীরিক অবস্থাটা ভালো থাকবে। শারীরিক অবস্থা যদি ভালো থাকে, তাহলে আমি কর্মক্ষেত্রে সফল হতে পারবো, কর্মক্ষেত্র আমার ভালো থাকবে। আর কর্মক্ষেত্র ভালো থাকলে তবে ফিরে এসে বা আমার পরিবারকে, বা আমি যদি একজন হাউসওয়াইফ হই, আমার বাড়িতে যে আরও বেশি গুরুত্ব, যারা ওয়ার্কিং লেডি তাদের ছোট করে বলছি না, যারা হোম মেকার, যারা বাড়িতে আছেন,
যারা গোটা পরিবারটাকে সম্পূর্ণভাবে তাদেরকে তদারকির মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যেতে হয়, তাদেরকে কিন্তু ভীষণভাবে পজিটিভ সেন্সের মধ্যে, পজিটিভ থিঙ্কিংয়ের মধ্যে, পজিটিভ কি বলবো হোপের মধ্যে নিজেদেরকে অবশ্যই ভরপুর রাখতে হয়। সেই জন্য তাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে, নিজের শরীর স্বাস্থ্যের সাথে শরীরটার প্রতিও যেমন যত্ন করতে হবে, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর রাখার মধ্য দিয়ে যে সতেজতা অর্জন করা, সেই সতেজ থাকতে হবে। সেই সাথে নিজের মানসিক অবস্থাকে হাসি খুশি এবং একটু সবসময় একটা সুখের একটা অনুভবকে নিজের মধ্যে বারবার অনুভবের মধ্যে রাখা, এটা কিন্তু খুব কঠিন বিষয়, এটা রাখতে হবে। সেই জন্য এই সব মানুষগুলোকে একদম আমার ধারে কাছে নেই, এই একটা বলয় চারপাশ দিয়ে তৈরি করতে হবে যে এরা আমার ধারে কাছে নেই। তাদের প্রতি আমার সব কর্তব্য, সব যা আমার ডিউটিটা আমি অবশ্যই করব, কিন্তু মনে রাখতে হবে যে এরা আমার ধারে কাছে নেই। সুতরাং তাদের দ্বারা কোনো রকম ডিস্টারবেন্স যাতে আমার পজিটিভ এনার্জিকে নষ্ট না করে, সেই অভ্যাসটা কিন্তু গড়ে তুলতে হবে। সেটা করতে পারার জন্য চেষ্টা করাটার জন্যই আজকের আমার এই ব্লগটি আমি করেছি, যে আমার এই আড্ডার মধ্য দিয়ে তোমাদের সাথে কথা বলতে আমি চাই যারা এই ধরনের মানুষজনের কাছাকাছি আমরা আছি, তারা সবসময় চেষ্টা করব যে তারা ভালো থাকুক, কিন্তু তার সাথে আমার ওপরে যে অনেকগুলো মানুষের নির্ভরতা আছে। তো সুতরাং আমাকে কিন্তু সুস্থ থাকতে হবে, মানসিকভাবে সুস্থ থাকতে হবে এবং মনকে খুশিতে সবসময় পরিপূর্ণ রাখতে হবে, যাতে সেই খুশির যে আবহ সেইটা আমার বাড়ির আনাজ কানাজ প্রতিটি কোণায় যেন সেটা বিরাজমান থাকে, যাকে বলে কি বলবো লাইফফুল থাকে। তবে গিয়ে আমার পরিবারের সমস্ত কিছু সাকসেস নির্ভর করবে এবং আমারও প্রতিটা জীবনের যে ছোট ছোট ইচ্ছা আকাঙ্ক্ষা সেগুলো সফল হবে। এই জায়গা অবধি পৌঁছানোর জন্য আমাকে সবসময় পজিটিভ থিঙ্কিং আর সবথেকে যেটা বড় কথা খুশি মনে থাকতে হবে। বিরক্ত খিটখিটে একেবারে অসহ্য লাগছে রে আর পারি না, এইগুলো থেকে আমাকে সবসময় বাইরে থাকতে হবে। তাই এইসব ব্যক্তিকে খুব বুদ্ধির সঙ্গে খুব সুন্দরভাবে যতটা নরমভাবে এদেরকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে, যত্নের সঙ্গে। বারবার মনে রাখতে হবে তাদেরকে কিন্তু কোনো রকমভাবে অপমান মানে কোনো রকমভাবে তারা আঘাত পাবে সেটা নয়, আমার আচরণে যেন সেটা না হয়, কিন্তু আমি যাতে তার আঘাতের দ্বারা আমার মানসিক অবস্থা যাতে চূর্ণ বিচ্ছিন্ন না হয়ে যায় সেই সম্বন্ধে আমাকে ভয়ঙ্করভাবে সচেতন থাকতে হবে। যাই হোক, আজকে ভিডিওটা আরও লম্বা হয়ে যাচ্ছে। আড্ডা দিতে গেলে না আধ ঘন্টা 1 ঘন্টা সময় কোনো ব্যাপারই না। আর এগুলো এমন একটা টপিক, এমন একটা বিষয়, প্রত্যেকেরই প্রচুর কিছু বলার থাকে। আমার তো অজস্র কিছু বলার আছে, কিন্তু এতক্ষণ ধরে বললে তো সময় শোনারও তো একটা ধৈর্যের ব্যাপার থাকবে। তাহলে আবার এই ধরনের টপিক বা অন্য একটা নতুনত্ব কিছু নিয়ে আবার আগামীতে আসছি। আমি প্রাণপণ চেষ্টা করছি সোম বুধ শুক্র সপ্তাহে 3 দিন তোমাদের সাথে আড্ডা মারতে। দেখা যাক, চেষ্টা চালিয়ে যাচ্ছি। তোমরা আমার পাশে থেকো। টি উইথ মিলি আমার এই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে আমার এটাকে একটু বাড়িয়ে দাও, যাতে তোমাদের সঙ্গে আমি লাইভে এসে মুখোমুখি জমিয়ে আড্ডা দিতে পারি। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, ভালো না লাগলে একটা লাইক দিতে কি অসুবিধা আছে, পয়সা তো খরচা হবে না, একটা লাইক দিয়ে দিও। আর বন্ধু বান্ধব যাদেরকে তারা শুনতে না চাক, জানতে না চাক, তবু শেয়ার করো, কারণ প্রত্যেকের জীবনে এই ছোট ছোট সমস্যাগুলো নিয়ে প্রত্যেকে কিন্তু ভীষণভাবে ভুগছে, জর্জরিত হচ্ছে। তাদের যদি একটু উপকার হয়, হোক না, একটু শেয়ার করে দিও কেমন। ভালো থেকো, সবাই ভালো থেকো। টি উইথ মিলির পাশে থেকো। আবার এসো, সবাই মিলে আড্ডা মারি।